চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, 13 সমঝোতা স্মারক সই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল তৈরি করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চীনের প্রধানমন্ত্রী লি কিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক শুরু হয়। এরপর সন্ধ্যা 5:45টায় বৈঠক শেষ হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদের সম্মানে গ্রেট হল অব দ্য পিপলে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠকের আগে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচার সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত এবং দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কূটনীতি থেকে উন্নয়নে, উন্নয়ন থেকে বাণিজ্যে এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে চীনের বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। সম্মেলনে চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, উন্নত শিল্প অবকাঠামো এবং ওয়ান স্টপ সেবার সুবিধার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বেইজিংয়ে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস চালুর উদ্যোগের কথাও জানান, যা চীনা বিনিয়োগকারীদের জন্য সরাসরি সহায়তা ও তথ্য সেবা নিশ্চিত করবে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী লিউ হাইজিং। বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্ক, বিনিয়োগ সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি সংসদ অধিবেশনেই বিদ্যমান মাদকদ্রব্য আইন সংশোধন করা হবে। মাদকের প্রচুর মামলা আদালতে ঝুলছে জানিয়ে তিনি বলেন, ঢাকায় মাদকের 80,000 মামলা পেন্ডিং আছে। বিভিন্ন জেলায় আরও অনেক মামলা ঝুলছে। এ বিপুল সংখ্যক মামলার বিচার প্রথাগতভাবে করা কঠিন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। আর মাদক ব্যবসায়ীদেরকে ধরার পরে থানায় সুপর্দ করার আগে, এফআইআর করার আগে মধ্যবর্তী একটা সময়ে রাখতে হয়। সেই রাখার জন্য আমাদের কোনো হাজতখানা নাই। আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোনো রেগুলার থানা না, হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ, শক্তিশালী। আপাতত এই সুসংবাদটা দিয়ে আমি যাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ চীনের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন।
আজ বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্প থেকে দুই দেশের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। চীনের কয়েকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ও শীর্ষ কর্মকর্তা, মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে বাংলাদেশ ও চীন দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাংলাদেশে নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে এখন বিশ্ব গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছে বিশেষ মর্যাদা ও গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা, টেকসই সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ এবং অংশীদারত্বপূর্ণ সম্পর্কের প্রতি গুরুত্ব প্রদান করে। এই সময় চীনা পক্ষ দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ততা আরো জোরদারে আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে চীনের সমর্থন পুনর্ব্যক্ত করে। উভয় পক্ষই উন্নয়ন, বিনিয়োগ ও জনগণের সংযোগ তথা পার্টি টু পার্টি সম্পর্ককে আরো বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ককে একটি নতুন উচ্চতায় সামনের দিনগুলোতে নিয়ে যেতে চাইছে। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। এজন্য আবেদন করা যাবে আগামী 28 জুন থেকে। ভিসা প্রদান শুরু হবে 1 জুলাই থেকে। আজ রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের 5টি ভিসা সেন্টার থেকে আবেদনকারীরা সেবা নিতে পারবেন। আজকে আমি যা বললাম যে নর্মাল ট্যুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। আর এইটা আমি অনেক খুশি, এটা আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এইটা একটা আমারও সবার পাওনা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং বিগত সরকারের আমলে সংগঠিত গুম খুনের বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে 1 থেকে 5 জুলাই পর্যন্ত দেশের সব জেলা ও মহানগরে সেমিনার আয়োজন। এছাড়া 23, 24 ও 25 জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি পালন করা হবে। জোটের নেতারা জানান, জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশের পাশাপাশি 5 আগস্ট সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মূল দাবি বা লক্ষ্য হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা এবং গুম খুন সহ সকল গণহত্যার দ্রুত বিচারের দাবি আমাদের এই আন্দোলনে পুনর্ব্যক্ত করছি। কর্মসূচির মধ্যে আছে 1 জুলাই থেকে 5 আগস্ট 2026। এখানে আমরা 1 থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সকল জেলা মহানগরীতে সেমিনার, চিত্র প্রদর্শনী রাখা হয়েছে 23, 24, 25। গ্রাফিতি অঙ্কন করা হবে সারা দেশেই, রাজধানী সহ। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
সরকারের প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন এবং একটি আধুনিক ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই। শিক্ষকদের কি কি সুবিধা অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এইচএসসি উপলক্ষে বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষায় প্রশ্ন ফাঁস হতে দেয়া হবে না। কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। ইনশাল্লাহ আগামী দিনে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা করা দরকার সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন। তিনি প্রাথমিক স্কুল হতে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে তিনি নিজে এই বিষয়গুলো নজরদারি করছেন এবং আপনারা ব্যাপক পরিবর্তন ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। ইনশাল্লাহ আরও দেখবেন। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেই না। যদি আপনি দেখে থাকেন আমাদেরকে জানাবেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চিংড়ি চাষকে এগিয়ে নিতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চিংড়ি চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার চাষিদের সহযোগিতা করবে। সকালে মাতামুহুরী উপজেলার রামপুরে বিভিন্ন চিংড়ি ঘের পরিদর্শন শেষে মৎস্য অধিদপ্তরের ৪৮ একর প্রদর্শনী চিংড়ি খামার কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মৎস্য খাতে চিংড়ি একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এশিয়ায় বাংলাদেশের চিংড়ির অবস্থান আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার সহ স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। ভোরে উপজেলার শহরাতলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৫ ও ৬ এস সাব পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতের নদিয়া জেলার বজ্রনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কঠোর প্রতিরোধ বলয় তৈরি করে। এ সময় স্থানীয় লোকজনও পুশিনের বিরুদ্ধে অবস্থান নিলে বিএসএফ শেষ পর্যন্ত ৭ জনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। হঠাৎ করেই নেদারল্যান্ডস ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক। বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন। দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিবারকে বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। তার জায়গায় নেদারল্যান্ডস ক্রিকেটে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দলের বর্তমান ব্যাটিং কোচ হাইনো কুন। ২০২২ সালের মে মাসে নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়া কুকের অধীনে বেশ কিছু স্মরণীয় সাফল্য পেয়েছে ডাচরা। তার কোচিংয়ে ২০২২ টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখায় দলটি। এদিকে বিদায়ী বার্তায় কুক নেদারল্যান্ডস ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেছেন। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সম্ভাব্য মুখোমুখি লড়াই ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সম্ভাব্য এই ম্যাচকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামের টিকিটের দাম আকাশ ছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। জানা গেছে, সবচেয়ে সস্তা টিকিটের মূল্য প্রায় $৩,৯০০। নিচের সারির আসনের দাম $৫,০০০ থেকে $১০,০০০ এবং প্রিমিয়াম টিকিটের মূল্য ছাড়িয়েছে $১৩,০০০। সূচি প্রকাশের ৭২ ঘন্টার মধ্যে আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম বেড়েছে প্রায় ১৭৫%। যদিও ম্যাচটি এখনও নিশ্চিত নয়, তবে দুই দলই নকআউটের পথে থাকায় সমর্থকদের আগ্রহ তুঙ্গে। ফলে সম্ভাব্য এই মহারণ ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে সুনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, ১৩ সমঝোতা স্মারক সই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল তৈরি করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এবং প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।